আপনার মূল প্রসঙ্গগুলোকে আমি একটু সামারি যদি করি, হুম আপনার প্রশ্নগুলো এখন পর্যন্ত আপনি আমাকে যা করেছেন, হুম সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি কি বন্দী? হুম রূপক অর্থে মেটাফোর অনুযায়ী তিনি বন্দী। আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন যে তাকে হয়তোবা টিভিতে দেখতে পাচ্ছেন, কোন প্রোগ্রামে তিনি ফুল দিতে যাচ্ছেন বা ১ম নাগরিক হিসেবে তিনি দেশের ১ নাম্বার নাগরিক হিসেবে তিনি সেই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টটা পালন হিসেবে হয়তোবা যাচ্ছেন। তার ওই প্রোটোকলটাও তিনি পাচ্ছেন, সিকিউরিটি পাচ্ছেন। কিন্তু কার্যত তিনি বন্দী, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তার ক্ষমতা আছে যে এই টোকাই সরকারদের ক্ষমতাকে শেষ করে দেওয়া, এটাকে অবৈধ ঘোষণা করা এবং ইমার্জেন্সি তিনি ঘোষণা করতে পারেন। আরেকটা ক্ষমতা আছে আমাদের সংবিধানের ১৪১ নাম্বার যেই অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদ অনুযায়ী তিনি কিন্তু ইমার্জেন্সি ঘোষণা করতে পারেন এবং সেই ইমার্জেন্সি কিন্তু প্রধানমন্ত্রীর এক ধরনের নির্দেশনা থাকলেই হবে। তো প্রধানমন্ত্রী তো সেই নির্দেশনা আপনার হোয়াটসঅ্যাপেও দিতে পারেন, হুম টেলিফোনেও দিতে পারেন, ইমেলেও দিতে পারেন। সো সেই নির্দেশনা যদি প্রধানমন্ত্রী দেন, রাষ্ট্রপতি কিন্তু ইমার্জেন্সি ঘোষণা করতে পারেন। ইমার্জেন্সি ঘোষণা করলে আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, যেগুলো আমাদের সংবিধানের ৩য় ভাগে বিধৃত হয়েছে, তার একটিও থাকবে না। ফলে এইটা আপনি জেনে রাখেন যে রাষ্ট্রপতি কিন্তু এখন চাইলে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এই জরুরি অবস্থা ঘোষণা করলে কোনো ধরনের মৌলিক অধিকার থাকবে না, কারো কোনো মিছিল, মিটিং, রাজনৈতিক দল, মামলা, মোকদ্দমা কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। এইটা কিন্তু একটা বড় ধরনের তার ক্ষমতা ইমার্জেন্সি ঘোষণা করার ব্যাপারে। এরপরে আপনি জানতে চেয়েছেন মনে হয় যে লাস্টের প্রশ্নটা যেন কি ছিল আপনার? আমি সামারি করছিলাম। একদম শেষ দিকে যখন আপনি আলোচনাটা করেছেন প্রশ্নটা। আপনার মনে আছে আপনি কি প্রশ্ন করেছিলেন আমাকে? আমি এইখানে যে বিষয়টা একবার আপনার কাছে জানতে চাইবো, আপনি যে বিষয়টা তিনি বলছিলেন। ভারতের কাছে সাহায্য চাইবেন কিনা, হ্যাঁ, সরি ভারতের। ভারতের হুম যে জায়গাটাতে আমি আপনাকে উত্তর দিয়েছি যে এই ধরনের চাওয়ার হুম সম্ভাবনা নাই। হ্যাঁ, ইন্টারন্যাশনাল কমিউনিটি, ভারতকে যদি আমি আন্তর্জাতিক কমিউনিটির একজন সদস্য হিসেবে ধরি, আপনি দেখেন বাংলাদেশ, আমি যদি এখন ভারতকে নিয়ে বলি যে হ্যাঁ ভারতের কাছে উনি চাইবেন, ভারত অ্যাটাক করবে, এই অংশটা কেটে কালকেই ধরেন অনলাইন পুরাপুরি ভাইরাল করে দিবে। বরঞ্চ এইভাবে বলাটা বেটার যে ভারতকে আপনি ওই যে ভারত বিদ্বেষী জায়গাটা, ওই জায়গাটাকে সরিয়ে অন্য অনেকগুলো দেশের মতোই ভারত একটা দেশ, এইভাবে বিবেচনা করে আপনি যদি দেখেন যে কোনো মানে ইন্টারন্যাশনাল কমিউনিটির অংশে ভারতও পড়ে, সেটা পৃথিবীর সব রাষ্ট্রেই পড়ে, বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক কমিউনিটি, তারা যদি জাতিসংঘের মাধ্যমে আইনগতভাবে কোনো কিছু রিজলভ করতে পারেন, কোনো ধরনের স্যাংশন আরোপ করে, সেটা হতে পারে। স্যাংশন আরোপ করার ক্ষমতা হুম তো আপনারা জানেন যে আমেরিকা স্যাংশন আরোপ করেছে, ভারত স্যাংশন আরোপ করতে পারে, নেপাল স্যাংশন আরোপ করতে পারে, ভুটান স্যাংশন আরোপ করতে পারে যে বাংলাদেশের সাথে কোনো বাণিজ্য করবে না নেপাল, বাংলাদেশের সাথে রাশিয়া কোনো বাণিজ্য করবে না। মানে এই ধরনের ঘটনা যদি ঘটে, তাই না? আমরা তো অতীতে দেখেছি যে কোনো স্বৈর শাসক বা রাষ্ট্র ক্ষমতা দখল করার পরে অন্যান্য যারা রাষ্ট্র আছে তারা স্যাংশন দিয়েছে, যেমন আপনার মিয়ানমারের সামরিক জান্তার উপরে নানান ধরনের স্যাংশন আছে। ঠিক একইভাবে ভারত কিন্তু স্যাংশন দিতে পারে, ভারত যদি চায়। মানে ভারত যদি চায়, আমি বলছি না যে ভারতের দেওয়া উচিত, ভারত যদি হুম চায়। কারণ এখন যদি আমি এটা বলতে যাই, দেখা যাবে যে এই অংশটা কেটে আবার দিয়ে দিচ্ছে যে নিঝুম মজুমদার বলেছে যে হুম ভারত যাতে বাংলাদেশকে স্যাংশন দেয়। যদিও যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই টোকাই সরকার যেইভাবে ইচ্ছা ওইভাবে উৎখাত হলে আমার কোনো আপত্তি নেই। যেইভাবে ইচ্ছা, যেইভাবে, যে কোনো যার মাধ্যমে উৎখাত হলে আমার অন্তপক্ষে কোনো আপত্তি নেই। বাট আমি তারপরেও বলছি যে ইন্টারন্যাশনাল কমিউনিটি একটা রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে, সেই অনুযায়ী হয়তো বা হবে। আমার ইচ্ছা আর বাস্তব এই দুটো আলাদা জিনিস। তো সেই জায়গাতে আলাপটা হচ্ছে এমন যে রাষ্ট্রপতির একটা ভালো ক্ষমতা আছে, সেটা তিনি প্রয়োগ করবেন কিনা, নাকি এইভাবে বন্দি অবস্থাতে তিনি থাকবেন, সেটা একটু দেখার বিষয়। আমি আরো একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে শেখ হাসিনার সময় পর্বে আমরা দেখেছিলাম যে বাংলাদেশে প্রচুর উন্নতি হয়েছে, কিন্তু যখন থেকে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে কোনো রকম কোনো উন্নতি তো হয়নি। ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, টাকা পয়সা নেই বললেই চলে। তো যে স্ট্যান্ডার্ড অফ লিভিং সেটা অনেকটাই নেমে গিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এত কিছু যখন বাংলাদেশের সঙ্গে খারাপ হচ্ছে, সেখানে মানুষের উপরে অত্যাচার হচ্ছে, সে যে ধর্মেরই হোক অত্যাচার হচ্ছে, তৎসত্ত্বেও কেন রাষ্ট্রপতি তিনি চুপ করে রয়েছেন? মানে কোথায় গিয়ে বাদ সাধছে, কোথায় গিয়ে তার হাত পাটা বাঁধা রয়েছে যে এত অবক্ষয় দেখার পরেও তিনি কোনো রকম কিছু করছেন না? কারণ তার কাছে তো ক্ষমতা রয়েছে। আপনার মতো আপনার মতো এই প্রশ্নটা আসলে সত্যি কথা বলতে আমার নিজেরও। হুম আপনি যে একাই বিস্মিত হচ্ছেন,
আপনি যেমন বিস্মিত হয়ে আমাকে জিজ্ঞেস করছেন, হুম আমি একই সাথে বিস্মিত হচ্ছি আর আমার আরেকটা অনুভূতি কাজ করছে যে আমার কষ্টও হচ্ছে যে এরকম একটা ভীষণ বাজে একটা অবস্থা বাংলাদেশের, সেই জায়গাতে রাষ্ট্রপতি কি তার ঠিক যতটুকু করবার কথা ততটুকু করেছেন? এই প্রশ্ন হয়তোবা আগামী দিনে আরো আসবে। আমরা আজকে বঙ্গভবনে কি হচ্ছে না হচ্ছে, কি ধরনের প্রেশার, কি ধরনের বিপদের মধ্যে তিনি আছেন, একদিন হয়তোবা সেই বই আকারেই আমরা এগুলা জানবো, এখন জানতে পারছি না। অতীতেও আমরা এরকম দেখেছিলাম, পরে আমরা জেনেছি নানান হুম ভাবে আত্মজীবনীতে বা পরবর্তী সময় যখন সংবাদ হয়েছে সেগুলাতে। দেখেন, এইটাকে আপনি যখন সরকার বলছেন তখন আমি সরকারের সাথে একটি শব্দ যোগ করছি, অবৈধ সরকার। হুম হুম আপনারাও একটু বিবেচনা করে দেখবেন যে এটা অবৈধ সরকারি, কারণ বাংলাদেশের সংবিধানকে যদি আপনি রেসপেক্ট করেন বা বাংলাদেশ রাষ্ট্রের যদি আপনার কাছে মনে হয় এটা একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের সংবিধান কিন্তু এই ধরনের কোনো শাসন ব্যবস্থা নেই। ফলে এটা একটি অবৈধ সরকার হিসেবেই আসলে আমার মনে হয় উল্লেখ করা প্রয়োজন। তো এরকম একটা অবৈধ অবস্থাতে যেখানে আপনার যারা অন্য ধর্মাবলম্বীরা আছে, মুসলমান যারা ধর্মাবলম্বীরা আছে তারাও যেমন টর্চারের শিকার, হুম তাদেরকে খুন করছে, মারছে, গ্রেফতার করছে, কথা বলতে দিচ্ছে না। হ্যাঁ, একইভাবে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে আহ তাদেরকে ধরপাকড় করছে, মারছে, তাদের বাড়িঘর লুট করছে। আপনি যেমন ধরেন যে চিন্ময় প্রভু, হুম হ্যাঁ, আপনার ইসকনের যিনি আহ, প্রধান এই 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 যে এটাকে কি বলবো আপনার আধ্যাত্মিক যেই নেতা রয়েছেন, এই চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে আজকে মাসের পর মাস আপনার আটক করে রেখেছে। আপনি জানেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুর কিন্তু খাদ্যাভ্যাসের ভেতরে কিন্তু অনেক রেস্ট্রিকশন আছে। হুম তিনি সম্ভবত ভেজিটেরিয়ান, তারপর হচ্ছে যে নিজ হাতে তিনি রান্না করে খান, কাউকে ছুতে দেন না। এইরকম একটা অবস্থাতে তাকে আজকে যেই তার ধর্ম পালন করতে দেওয়া হচ্ছে কিনা আমি নট কোয়াইট শিওর। তিনি সেখানে তার ধর্ম পালন করতে পারছেন কিনা, তিনি তার কথা তো বলতেই পারছেন না, তাকে গ্রেফতার করা হয়েছে। কিসের জন্য করা হয়েছে? যে আপনার বাংলাদেশের পতাকা নাকি নিচে ছিল, ইসকনের পতাকা নাকি উপরে ছিল। হুম কি একটা অবস্থা! অথচ চারদিকে আইসিস এর পতাকা ঘুরছে বাংলাদেশে। আচ্ছা, সেখানে কোনো মামলা হচ্ছে না, সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না। এখন এটা আমার কথা না, বাংলাদেশে একজন অতি পরিচিত অভিনেতা আছে, তার নাম আহ, অনন্ত জলিল। অনন্ত জলিল সাহেব আবার একসাথে ব্যবসায়ীও বটে, আমি জানি না আপনি সেই ভদ্রলোকের নাম শুনেছেন কিনা। হ্যাঁ, তিনি বেশ কিছু মুভি করেছেন। তো সেই ভদ্রলোক খুবই বড় একজন ব্যবসায়ী এবং বেশ মানে বাংলাদেশের অর্থ সমাগমের দিক থেকে বা অর্থ আমদানির দিক থেকে রেমিটেন্স আনার জন্য তার একটা ভূমিকা আছে, এটা অস্বীকার করা যাবে না। অনন্ত সাহেব সেদিন সংবাদ সম্মেলনে পরিষ্কার করে বলেছেন যে আমাদেরকে মেরে ফেলুন, আমাদেরকে বাঁচতে দিন, হুম হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে, এখন শ্রমিকরা এসে বলছে যে এই কথা বলছে সেই কথা বলছে, তারা আন্দোলন করছে, করবে না? শত শত আপনার কারখানা বন্ধ হয়ে গেছে, তাদেরকে ফ্যাসিলিটেট করা হচ্ছে না। ফলে এই সরকারের, এই অবৈধ সরকারের সময় ব্যবসা বাণিজ্যগুলো ভেঙে পড়ছে,